আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা পড়ব গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায়। আচ্ছা, এখন আমরা জানবো যে আসলে তৃতীয় অধ্যায়ে কি আছে। তৃতীয় অধ্যায়ে আমাদের আছে গৃহে রোগীর শুশ্রূষা, অর্থাৎ আমরা বাড়িতে কিভাবে রোগীর সেবা যত্ন করব। আমরা প্রায়ই কোনো না কোনো রোগে আক্রান্ত হই। রোগে আক্রান্ত হলে আমরা চিকিৎসার পাশাপাশি আমরা বাড়িতে থাকি, চিকিৎসার পাশাপাশি বাড়িতেও আমরা অনেক সেবা যত্ন নিয়ে থাকি এবং আমরা দেখা যায় যে শুশ্রূষার মাধ্যমে আরোগ্য লাভ করতে পারি। সাধারণত সর্দি, কাশি, জ্বর থেকে শুরু করে বিভিন্ন রকম সংক্রামক রোগ যেমন হাম, বসন্ত ইত্যাদি রোগে আমরা আক্রান্ত হই। পরিবারের যে কোনো সদস্য যে কোনো রোগে আক্রান্ত হলে তাকে অবশ্যই আমাদেরকে বিশেষভাবে যত্ন করতে হবে। অসুস্থ ব্যক্তির শারীরিক দুর্বলতার কারণে যথাযথ যত্নের দরকার হয়। তাকে আরাম ও বিশ্রাম দেওয়ার জন্য অবশ্যই কোলাহলমুক্ত স্বাস্থ্যকর পরিবেশে দরকার হয়। আমরা খেয়াল রাখবো যে যদি বাড়িতে এরকম কেউ অসুস্থ হয়, তাকে আমরা সবসময় একটা সুন্দর পরিবেশে কোলাহলমুক্ত নিরিবিলি সুন্দর একটা রুমে রাখার জন্য আমরা চেষ্টা করব। আচ্ছা, এখন আমাদেরকে জানতে হবে যে আসলে রোগীর কক্ষে আমরা রোগীর জন্য যে কক্ষটা আমরা নির্বাচন করব, সেই কক্ষটা আসলে কেমন হবে, সেই কক্ষে কী কী জিনিসপত্র থাকবে। ঠিক আছে, তো প্রথমে আমাকে বেছে নিতে হবে যে আসলে রোগীর কক্ষটা যেন কোলাহলমুক্ত হয় এবং এই ঘরে যেন আলো বাতাস ঠিকভাবে আসা যাওয়া করতে পারে। আর রোগীর কক্ষে আমরা অযথা বেশি আসবাবপত্র রাখবো না। ঠিক রোগীর জন্য যেটুকু দরকার আমাদের সেসব জিনিসপত্র দিয়ে আমরা সুন্দর করে গুছিয়ে রাখবো। যেমন একটা রোগীর কক্ষে আমাদেরকে অবশ্যই যে জিনিসগুলো রাখতে হবে সেগুলো হচ্ছে যে প্রথমে ক্লিনিকের থার্মোমিটার, তারপরে ঔষধ মাপার কাপ বা চামচ, বেড প্যান, ইউরিনাল, ফিডিং কাপ, গ্লাস, প্লেট, জগ, গরম ও ঠান্ডা পানির ব্যাগ, সেকেন্ডে কাঁটাযুক্ত ঘড়ি, কলিং বেল, টর্চ লাইট, রুম হিটার, ওয়াটার হিটার, প্রাথমিক চিকিৎসার বাক্স, বালতি, মগ ইত্যাদি জিনিস যেগুলো রোগীর জন্য প্রয়োজন সেই জিনিসগুলো আমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখব। আর রোগীর কক্ষটাকে আমাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আসবাবপত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রোগীর বিছানাপত্র, চাদর, বালিশের কভার সব কিছুই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব। অপরিচ্ছন্ন পরিবেশে রোগী মোটেও নিরাপদ নয়। আর রোগীর ঘর আমরা প্রতিদিন ফিনাইল বা ডেটল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে মুছব। রোগীর ব্যবহৃত প্লেট, গ্লাস সুন্দর করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখব। এছাড়া রোগীর কক্ষে আমরা দরজা জানালায় পর্দা ব্যবহার করব, তাহলে রোদের যে কড়া তাপ বা ধুলোবালি সহজে রোগীর কক্ষে প্রবেশ করতে পারবে না। রোগীর ব্যবহৃত যে পোশাক আছে এই পোশাক আমরা প্রতিদিনই সাবান ও গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে আমরা রোদে শুকাতে দেব। এছাড়া রোগীর চাদর, বালিশের কভার, তোয়ালা, গামছা, মশারি সব কিছুই আমরা সুন্দর করে প্রতিদিন গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাই আমরা গুছিয়ে রাখবো। দরজা জানালার গ্রিল ডেটল পানি দিয়ে মুছতে হবে। এছাড়া রোগীর ব্যবহারের যে লেপ, তোষক, কাঁথা, বালিশ আছে এগুলো আমরা মাঝে মধ্যে কড়া রোদে দিব। আর রোগীর মলমূত্র দিয়ে যত দ্রুত সম্ভব আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। এভাবে আমরা রোগীর যত্ন করতে পারি। এছাড়া রোগীর কক্ষের সংলগ্ন যে বাথরুম বা টয়লেট আছে সেটা আমরা প্রতিদিনই ফিনাইল, ভিম অথবা ব্লিচিং পাউডার দিয়ে আমরা পরিষ্কার করে রাখবো। আর রোগীর কক্ষের মেঝেটা আমরা সবসময় পরিষ্কার রাখবো। যদি মেঝেটা কাঁচা হয় তাহলে এটা যদি পানি পড়ে আমরা দ্রুত এটা মুছে দেবো। আর আমরা মাঝে মধ্যেই এটা লেপে আমরা শুকিয়ে নিব। আবার রোগীর কক্ষের দেয়াল যদি টিনের বা বেড়ার হয় তাহলে সেটা আমরা প্রতিদিনই সুন্দর করে আমরা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। রোগীর কক্ষে যেন মশা মাছির উপদ্রব না হয় সেদিকে আমাদেরকে অবশ্যই
বিশেষভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের রোগীর কক্ষটা আমরা কীভাবে রাখবো, তার জিনিসপত্র আমরা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, জীবাণুমুক্ত রাখবো, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানলাম। এখন আমরা আসবো যে আসলে রোগীকে আমি কীভাবে পরিচর্যা করব, রোগীর সেবা যত্ন আমি কীভাবে করব, অর্থাৎ শুশ্রূষা মানে এখানে বলা হয়েছে গৃহে রোগীর শুশ্রূষা, অর্থাৎ আমরা বাড়িতে কীভাবে রোগীর সেবা যত্ন করব। প্রথমে আসি যে রোগীর পরিচর্যার মধ্যে যে বিষয়গুলো আসলে আসে, যেমন শরীরের তাপমাত্রা। প্রথমে আমরা শরীরের তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করব। যে দেখা যায় যে কোনো রোগে বা জ্বরে আমাদের শরীরের তাপমাত্রা কম বেশি হতে পারে। সুস্থ স্বাভাবিক অবস্থায় একজন মানুষের তাপমাত্রা থাকে 98.4 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু দেখা যায় যে জ্বরে বা বিভিন্ন রোগে আক্রান্ত হলে এটা তারতম্য হতে পারে। তো দিনের বিভিন্ন সময়ে আসলে কোন সময়ে কত তাপমাত্রা ওঠানামা করছে, এটা যদি আমরা বিভিন্ন সময়ে তাপমাত্রাটা মেপে আমরা যদি রেকর্ড করে রাখি বা লিখে রাখি, তাহলে সেই অনুযায়ী চিকিৎসকের কাছে উপস্থাপন করলে চিকিৎসক সুন্দরভাবে একটা পরামর্শ দিতে পারে। আর শরীরের তাপমাত্রা মাপার জন্য অবশ্যই আমাদের ক্লিনিক্যাল থার্মোমিটার দরকার হয়। আর থার্মোমিটার একটি লম্বা ও সরু গোলাকার কাচের নয়। এই থার্মোমিটারের গায়ে 94 ডিগ্রি থেকে 108 ডিগ্রি পর্যন্ত দাগ কাটা থাকে। থার্মোমিটারের মাঝখানে সরু ছিদ্র থাকে, আর নলের এক পাশে ছোট একটা বাল্ব পারদ দ্বারা পরিপূর্ণ থাকে। তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটারটি বগলের নিচে বা জিহ্বার মুখের ভিতরে জিহ্বার নিচে রাখা হয়। দেহের তাপমাত্রার সংস্পর্শে আসলে এই পারদটা আয়তনে বেড়ে যায় এবং ক্রমশ দেখা যায় যে এটা উপরের দিকে অগ্রসর হয়। যেখানে উঠে পারদটা স্থির হয়ে যাবে আমরা বুঝে নেব যে সেটাই হচ্ছে তার শরীরের তাপমাত্রা। তাপমাত্রা দেখা হয়ে গেলে এটা আমরা কাগজে লিখে রাখবো, আমরা কোথাও রেকর্ড করে রাখবো। রাখার পরে আবার এই থার্মোমিটারটা আবার ঝাঁকুনি দিয়ে পারদটাকে আমরা আবার পূর্বের অবস্থায় নিয়ে এসে রাখবো। তারপরে আসছি আমরা তাপমাত্রা মাপার পরে আমাদের আসতেছে যে আমরা তাপমাত্রা একটা রেকর্ড করে রাখলাম। তারপরে এর সঙ্গে সঙ্গে আমরা শ্বাস প্রশ্বাসের যে নিঃশ্বাস প্রশ্বাসের গতি আছে এটাও আমরা লিখে রাখতে পারবো। আর নাড়ির গতি, এরপরে আমরা আসতেছি নাড়ির গতি, যে আমাদের হৃৎপিণ্ডের স্পন্দনের তালে তালে রক্তবাহী ধমনীগুলো নিয়মিতভাবে স্ফীত হয়। ধমনীর এই স্ফীতির হারকেই বলা হচ্ছে নাড়ির গতি। সাধারণত হাতের কবজিতে আঙুল রেখে স্পষ্টভাবে নাড়ির গতি অনুভব করা যায়। নাড়ির গতি নির্ণয়ের সময় একটি সেকেন্ডের কাঁটাযুক্ত ঘড়ি অবশ্যই আমাদেরকে রাখতে হবে। নাড়ির গতি দেখার সময় রোগীর হাত সহজ এবং স্বাভাবিক অবস্থায় রাখতে হবে। কবজির যেখানে অবিরাম স্পন্দন হয় সেই ধমনীর উপর হাতের 3টি আঙুলের প্রান্তভাগ দিয়ে হালকাভাবে চেপে নিয়ে আমরা ধমনীর স্পন্দন অনুভবটা আমরা লক্ষ্য করতে পারব। তবে আমরা খেয়াল রাখবো যে স্বাভাবিক অবস্থায় আসলে প্রতি মিনিটে নাড়ির স্পন্দন কার কীরকম, অর্থাৎ সদ্যজাত শিশু কেমন, তার চেয়ে একটু বড় শিশু 2-3 বছরে তাদের কেমন, কিশোরীদের কেমন, প্রাপ্তবয়স্ক লোকদের কেমন, এরকম আমরা নাড়ির স্পন্দনগুলো বিভিন্ন সময় আমরা খেয়াল করি। বিভিন্ন বয়সে এটা বিভিন্ন রকম হতে পারে। যেমন সদ্যজাত শিশু 130 থেকে প্রতি মিনিটে 130 থেকে 140 বার নাড়ির স্পন্দন লক্ষ্য করা যায়। 1 বছর বয়স্ক শিশুর 110 থেকে 120 বার, আবার 2 বছর শিশুর 100 থেকে 110 বার প্রতি মিনিট স্পন্দন হয়। 8 থেকে 14 বছর বয়সের কিশোরীদের 80 থেকে 90 বার, প্রাপ্তবয়স্ক মহিলাদের আবার 65 থেকে 80 বার এবং প্রাপ্তবয়স্ক পুরুষের 70 থেকে 72 বার প্রতি মিনিটে নাড়ির স্পন্দন লক্ষ্য করা যায়। তবে জ্বর হলে নাড়ির গতি বেড়ে যায়। তাছাড়াও যেমন ব্যায়াম, রক্তক্ষরণ, স্নায়বিক আঘাত কিংবা হৃৎপিণ্ডের অস্বাভাবিকতায় নাড়ির গতি স্বাভাবিক অবস্থা হচ্ছে একটু বেড়ে যায়। তো আমরা এই জিনিসগুলো খেয়াল করবো, যেমন তাপমাত্রাটা আমরা রেকর্ড করে রাখলাম, নাড়ির গতিটা আমরা প্রতি মিনিটে আমরা এই জিনিসগুলো আমরা রেকর্ড করে রাখলাম বা কোথাও লিখে রাখলাম। তাহলে দেখা যায় যে জিনিসগুলো দেখে চিকিৎসক তার পরামর্শটা সুন্দরভাবে দিতে পারে। এরপরে আসতেছি আমরা যে শ্বাস প্রশ্বাসের গতি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় একজন রোগীর জন্য।
শ্বাস প্রশ্বাসের গতি নির্ণয় করতে হলে আমাদেরকে অবশ্যই সেকেন্ডে কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করতে হবে। শ্বাসক্রিয়ার গতি জানতে হলে রোগীকে বিছানায় কী করতে হবে, সুন্দর করে শুয়ে দিয়ে বুক ও পেটের ওঠানামার জায়গায় একটি হাত রেখে রোগীকে স্বাভাবিকভাবে এটা শ্বাস নিতে বলতে হবে। বুক বা পেট প্রতি 1 মিনিটে কতবার ওঠানামা করছে তা গণনা করে শ্বাস প্রশ্বাসের গতি নির্ণয় করা যায়। চিকিৎসকের নির্দেশ মতো সঠিক সময়ে শ্বাস প্রশ্বাসের গতি নির্ণয় করে এটা আমাদেরকে রেকর্ড করে রাখতে হবে। তাপমাত্রা, নাড়ির গতি ও শ্বাস প্রশ্বাসের গতি রেকর্ড বা তালিকা থেকে চিকিৎসক সঠিকভাবে রোগীর অবস্থা জানতে পারেন, ফলে উপযুক্ত চিকিৎসা দিতে পারে এবং রোগটা খুব তাড়াতাড়ি উপশম হয়। তো আমরা দেখলাম যে আসলে রোগীর আমরা কক্ষ কীভাবে পরিষ্কার রাখবো সেটা জানলাম। তারপর রোগীকে আমরা কীভাবে পরিচর্যা করবো, বাড়িতে আমরা কীভাবে রোগীর পরিচর্যা করবো, সেবা যত্ন করবো, কীভাবে তার দিকে খেয়াল রাখবো, এই জিনিসগুলো আমরা জানলাম। এখন আমরা জানবো যে রোগীর শারীরিক ও মানসিক যত্ন, অর্থাৎ তার শারীরিক যত্নের পাশাপাশি অবশ্যই তাকে মানসিক যত্ন করতে হবে। রোগীর সুস্থতার জন্য পরিচর্যার পাশাপাশি তার শারীরিক মানসিক যত্নের বিষয়টাকে আমাদেরকে অত্যন্ত দেখতে হবে, গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কারণ একজন সুস্থ ব্যক্তির তার প্রয়োজনীয় কাজগুলো যেমন গোসল করা, পোশাক পরা, খাওয়া দাওয়া ইত্যাদি নিজেই করতে পারে, কিন্তু দেখা যায় যে অনেকে অসুস্থ হলে এই কাজগুলোর জন্য শুশ্রূষাকারীর সাহায্যের দরকার হয়। প্রয়োজন অনুযায়ী সঠিক, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আসলে সুস্থ ব্যক্তিরা সব কিছু করতে পারছে, গোসল করতে পারছে, খেতে পারছে, কাপড় করতে পারছে, কিন্তু দেখা যায় যে অসুস্থ হয়ে গেলে তার এই কাজগুলো করে দেওয়ার জন্য একজন শুশ্রূষাকারী দরকার হয়। আবার দেখা যায় যে অনেক গুরুতর অসুস্থ ব্যক্তি তারা একদম কিছুই করতে পারে না, তাদেরকে সব কিছু এমনকি খেয়ে পর্যন্ত শুশ্রূষাকারীকে দিতে হয়। তো এখানে শারীরিক যত্নের বিষয়ে আসতেছে যে রোগীর শারীরিকভাবে দুর্বল থাকার কারণে তাকে বিশেষভাবে যত্ন নিতে হবে, যেমন তার পথ্য নির্বাচন ও পরিবেশন, অর্থাৎ অসুস্থ অবস্থায় রোগীর বিশেষ চাহিদা অনুসারে তাকে যে খাদ্য দেওয়া হয় সেটাই হচ্ছে যে রোগীর পথ্য হিসেবে বিবেচিত। এখন রোগের প্রকৃতি ও তীব্রতা, রোগীর বয়স, রুচি, পরিপাক শক্তি ইত্যাদি বিবেচনা করে রোগীর জন্য প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ খাবারের ব্যবস্থা করতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে যে সব রকম রোগে একরকম তথ্য দেওয়া যায় না। রোগ বিশেষে কোনো বিশেষ পুষ্টি উপাদান নিয়ন্ত্রণ করা প্রয়োজন হয়, যেমন জ্বরে ভুগলে ক্যালোরি বহুল সহজপাচ্য খাবার বেশি দিতে হবে। অর্থাৎ দেখা যাবে যে আমরা খেয়াল করব যে কোন রোগে আসলে কী ধরনের খাবারটাকে বেশি প্রাধান্য দিতে হবে। প্রয়োজনে আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা রোগীর ধরন বুঝে তাকে আমরা খাবার দিতে পারি। আবার দেখা যায় যে কোয়াশিয়রকর রোগে যেসব শিশুরা আক্রান্ত হয় তাদেরকে আমাদেরকে পুষ্টিকর খাবার বেশি খাওয়াতে হবে। আবার কিডনি রোগে যারা আক্রান্ত হয় তাদেরকে দেখা যায় যে প্রোটিনের চাহিদাটা, মানে প্রোটিনের পরিমাণটা কম দিতে হয়। আবার ডায়াবেটিস রোগে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। উচ্চ রক্তচাপে লবণ ও হৃদরোগ, চর্বিবহুল খাদ্য গ্রহণ ক্ষতিকর। ডায়রিয়া, তীব্র জ্বরে ডাবের পানি, স্যালাইন, শরবত ইত্যাদি রোগ নিরাময়ে সহায়তা করে। তাহলে আমরা এখানে যা জানলাম যে আসলে আমাদেরকে কোন রোগে কী ধরনের খাবার দিতে হবে, যে রোগে যে ধরনের খাবারের চাহিদা, যে ধরনের পুষ্টির চাহিদা সেটা আমরা বিবেচনা করে আমরা প্রয়োজনে আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা রোগীর পথ্য নির্বাচন করব। আরও খেয়াল রাখতে হবে রোগীর পথ্য নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে আরও অনেক জিনিস খেয়াল রাখতে হবে, যেমন রোগীর বয়স অনুযায়ী পথ্য নির্বাচন করতে হবে। যেমন শিশু এবং যারা বয়স্ক তাদের জন্য অবশ্যই আমরা কম মশলাযুক্ত খাবার রান্না করব, যাতে তারা সহজে এটা খেতে পারে এবং সহজে এটা তারা যেন হজম করতে পারে। পথ্য নির্বাচনে আবার রোগীর রুচির দিকেও বিশেষ খেয়াল রাখতে হবে। যেমন একই খাবার যদি আমি বারবার দিই তাহলে দেখা যায় যে রোগী খাবারের প্রতি একটা অনীহা চলে আসে। এই জন্য করে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রোগীর খাবারের রুচিটা, মানে খাবারের ধরনটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে রোগী যাতে ভালোভাবে সে খেতে পারে
সে ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। আবার দেখা যায় যে মাঝে মাঝে আবার খাবারের ধরন পরিবর্তন দেখা যায়, তার রুচিটাও অনেক সময় বেড়ে যায়। সেজন্য খাদ্যে আমাদের বৈচিত্র্য এনে খাবারের একঘেয়েমি দূর করতে হবে। আবার খেয়াল রাখতে হবে যে রোগীর পরিবেশনেও যত্নবান হতে হবে, যেমন তাকে সবসময় সহজপাচ্য টাটকা খাবার দিতে হবে। আবার পথ্য যেন অধিক গরম বা অধিক ঠান্ডা না হয় সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সময়ে পথ্য পরিবেশন করতে হবে। আবার একবারে বেশি খাবার না দিয়ে ভারী খাবারটা আমরা দিনে যেহেতু হয়তো একবারে খেতে পারছে না, বা একবারে না দিয়ে যাতে সহজে হজম হয়, এই জন্য আমরা ভারী খাবারটা দিনে বিভিন্ন সময়ে ভাগ করে নিয়ে আমরা রুগীকে খাওয়াতে পারি। যেভাবে খেলে রুগী আরাম পাবে আমাদেরকে সেভাবেই তাকে খাওয়াতে হবে। যেমন রুগী যদি মনে করে বা রুগী যদি পারে শুয়ে বসে সে যদি খেতে পারে সেভাবে তাকে খাওয়াতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এত গুরুতর অসুস্থ হয়ে যায় অনেক সময় রুগী, যে সেই গুরুতর অসুস্থ রুগীকে সে হয়তো নিজে খেতে পারছে না, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাকে তুলে চামচ দিয়ে তুলে তাদেরকে আমাদেরকে খাওয়াতে হবে। আর খাওয়ানোর পরেই অবশ্যই তার মুখটা সুন্দর করে আমরা পরিষ্কার করে দেবো। তার খাবারের প্লেট, গ্লাস, চামচ সুন্দর করে ধুয়ে সঙ্গে সঙ্গে আমরা পরিষ্কার করে সুন্দর করে আমরা গুছিয়ে রাখবো। আর খাওয়ার পরে অবশ্যই বলা আছে যে খাওয়ার পরে অবশ্যই রুমাল দিয়ে সুন্দর করে ধুয়ে পানি দিয়ে ধুয়ে সুন্দর করে রুমাল দিয়ে মুখ মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই গেল আমাদের আমরা তাকে কী ধরনের পথ্য খাওয়াবো বা কীভাবে খাওয়াবো এই জিনিসগুলো। তারপরে আসছে ঔষধ সেবন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে ঔষধ রোগীকে খাওয়াতে হবে। রোগীর পোশাক পরিচ্ছদ, আচ্ছা রোগীকে কিন্তু আমরা অবশ্যই হালকা নরম পোশাক পরাবো। পোশাক যেন ঢিলে ঢালা ও আরামদায়ক হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। অবশ্যই হালকা রঙের হতে হবে, নরম হতে হবে এবং ঢিলে ঢালা হতে হবে। আর রোগীর পোশাক আমরা প্রতিদিন গরম পানি সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে রোদে আমরা শুকিয়ে নিব। নিয়মিত দেহের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এখন আমরা রোগীর শরীরটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। সে হচ্ছে যে অসুস্থ ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে তার দাঁত মাজা থেকে শুরু করে চোখ, হাত, মুখ এইসব ব্যাপারে আমাদেরকে নজর রাখতে হবে, যে ঘুম থেকে ওঠার পরেই যেন তার এবং খাওয়ার পর দাঁত মুখ অবশ্যই পরিষ্কার করে দিতে হবে। আর রোগীকে প্রতিদিন আমাদেরকে গোসল করাতে হবে। গোসল যদি করানো সম্ভব না হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রোগীকে প্রতিদিন গোসল করানো যাচ্ছে না বা ঠিক না, সেক্ষেত্রে আমার গাটা স্পঞ্জ করে দিয়ে বা স্পঞ্জ করে বা মুছে দিতে হবে। আর শোয়া অবস্থায় মাথা ধোয়াতে হলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, বালিশে রাবার ক্লথ এমনভাবে বিছিয়ে দিতে হবে যেন রোগীর পিঠ পর্যন্ত এক প্রান্ত, রাবার ক্লথের এক প্রান্ত যেন রোগীর পিঠ পর্যন্ত আসে, আর বাকি রাবার ক্লথটা যেন বালিশের উপর দিয়ে একদম আমাদের রোগীর বেডের পাশে যে বালতি থাকবে, যে বালতিতে পানি পড়বে রোগীর মাথা ধোয়া, সেই আর এক প্রান্ত যেন বালতির মধ্যে থাকে। আর পানি মগ বা সাহায্যে ধীরে ধীরে মাথায় পানি ঢালতে হবে। পানি ঢালা শেষ হয়ে গেলে শুকনো গামছা বা তোয়ালা দিয়ে মাথা মুছে দিতে হবে রোগীর। তারপরে রোগীর নখ নিয়মিত কেটে দিতে হবে, কেটে পরিষ্কার রাখতে হবে। আর দিনে 2 থেকে 3 বার আমরা তার চুলটাকে আঁচড়িয়ে দেব। মলমূত্র ত্যাগ করার জন্য প্রয়োজনে বেড প্যান ব্যবহার করব। আর রোগীর ব্যবহারের জন্য আমরা অবশ্যই হালকা গরম পানি রাখব। এই গেল রোগীর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে। এরপরে আমরা আসছি যে রোগীর মানসিক যত্নটা আমরা কীভাবে নিব। শুধু শারীরিক যত্ন নিলেই চলবে না, এর পাশাপাশি রোগীর মনোবলটাকে ঠিক রাখার জন্য অবশ্যই আমাদেরকে রোগীর শারীরিক যত্নের পাশাপাশি আমাদেরকে অবশ্যই মানসিক যত্নের বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। আর মানসিক যত্নের কারণে কিন্তু দেখা যায় যে মানসিক যত্নটা যদি ভালো হয় তাহলে রোগী কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজে সে আরোগ্য লাভ করতে পারে। আচ্ছা, এখন আমরা আসবো যে রোগীর মানসিক যত্নটা আমরা কীভাবে নেব। রোগীর মানসিক মন ভালো রাখার জন্য অবশ্যই তার সেবা যত্নের ব্যাপারে আমাদেরকে বিশেষ যত্ন নিতে হবে। কখনোই তার প্রতি বিরক্তির ভাব আমরা প্রকাশ করব না। তারপরে তার সঙ্গে আমরা কথা বলবো, তার পাশে সবসময় আমরা একজন লোক রাখবো যাতে তার সঙ্গে কথা বলে গল্প গুজব করে তার সময়টা ভালো তাকে যেন
একঘেয়েমি মনে না হয় এবং আমরা কখনোই রোগীর প্রতি বিরক্তি প্রকাশ করব না। ধৈর্য ও সহানুভূতির সাথে রোগীর সব কষ্ট জেনে তার আমরা সেবা শুশ্রূষা করব। তাকে আমরা কখনোই একা রাখবো না, তার পাশে সবসময় আমরা কাউকে না কাউকে রাখবো, আর তার শখ অনুযায়ী আমরা তার বিনোদনের ব্যবস্থা করব। আর রোগীর কক্ষটা নির্বাচনের সময় আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেন জানালার পাশে রোগীর বেডটা, বিছানাটা যেন জানালার পাশে রাখা হয়, যাতে জানালা দিয়ে রোগী প্রাকৃতিক দৃশ্য সুন্দরভাবে উপভোগ করতে পারে। আর প্রাকৃতিক দৃশ্য সুন্দরভাবে উপভোগ করতে পারলে দেখা যাবে যে তার মনটা মানে ভালো আছে। যেমন খোলা জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ করে দিলে তার মনটা অবশ্যই প্রফুল্ল থাকবে। তার ঘর নিয়মিত সাজিয়ে রাখলে মনে প্রশান্তি আসবে। গুরুতর অসুস্থতায় রোগীকে অবশ্যই সাহস যোগাতে হবে, কখনোই তাকে ভয় দেখানো যাবে না যে কঠিন রোগ হয়েছে বা এই রোগ ভালো হয় না, এই ধরনের কোনো কথা বলে তার আমরা কী করবো না, তার আমরা মানসিকভাবে কোনো আঘাত আমরা দেওয়ার চেষ্টা করব না। আমরা তাকে অবশ্যই সাহস যোগাবো যাতে তার এই বিপদের সময় যাতে তার মনোবল অটুট থাকে। রোগীর মানসিক যত্নের ব্যাপারে পরিবারের সবাইকেই সচেতন থাকতে হবে, যাতে রোগী তার বিপদের সময়, তার রোগের সময় সে মনে সাহস যোগাতে পারে। সাহসের কারণেও দেখা যাবে যে রোগী অনেকটা সুস্থ স্বাভাবিক হয়েছে। তো আমরা এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তাতে আমরা দেখলাম যে রোগীর শুশ্রূষা আমরা কীভাবে করব। রোগীর আমরা প্রথমে রোগীর কক্ষ সম্বন্ধে জেনেছি, তার কক্ষটা কীরকম হবে, কী কী জিনিসপত্র থাকবে, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব, সে বিষয়টা আছে একটা বিষয়, সেটা আমরা জানলাম। তারপরে রোগীর আমরা পোশাক পরিচ্ছদের যত্ন কীভাবে নেব, বিছানাপত্রের যত্ন কীভাবে নেব, তার ব্যবহারের জিনিসপত্র আমরা কীভাবে যত্ন নিব, গুছাইয়ে রাখবো, একদম মেঝে থেকে শুরু করে মেঝেতে আর কীভাবে পরিষ্কার করবো, বাথরুম, তারপরে রোগীর ঘরের পর্দা কেমন হবে, পোশাক পরিচ্ছদ কেমন হবে, সব কিছু আমরা জানলাম। রোগীকে আমরা কীভাবে যত্ন করব, তার পথ্য কী হবে, তার রোগটা কীভাবে উপযুক্ত চিকিৎসা পাবে, সেজন্য আমরা তাপমাত্রা রেকর্ড করে রাখা, তাপমাত্রা রেকর্ড থেকে শুরু করে নারীর গতি রেকর্ড, শ্বাস প্রশ্বাসের গতি, এসব আমরা রেকর্ড করে চিকিৎসকের কাছে যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি, তাহলে চিকিৎসকের চিকিৎসা দিতে সমস্যা হবে না, সহজ এবং সুন্দরভাবে তিনি উপযুক্ত চিকিৎসা দিতে পারবেন। ঠিক আছে? তো আমরা এই জিনিসগুলো জানলাম। তারপরে রোগীর শারীরিক যত্নের পাশাপাশি রোগীর মানসিক যত্নটা আসতে কীভাবে হবে সে ব্যাপারে আমরা জানলাম। যে শুধু যে আমরা পরিচর্যা বলতে শুধু যে আমরা তাকে ওষুধপত্র খাওয়ালাম, পথ্য খাওয়ালাম, চিকিৎসা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারের পরামর্শ মতো চললাম, কাপড় চোপড় পরিষ্কার করলাম, বিছানাপত্র পরিষ্কার করলাম, শুধু এই জিনিসগুলো, এর পাশাপাশি তার মনটাকে সবসময় সাহস যোগাতে হবে। তার মনটা যাতে ভালো থাকে, সে যেন রোগে মানে যতটা না রোগে আক্রান্ত হয়েছে তত তার চেয়ে বেশি যদি সে মানসিকভাবে যেন ভেঙে না পড়ে, সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এই জন্য করে পরিবারের সবাইকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, যেন রোগী সবসময় সুস্থ স্বাভাবিক থাকে এবং সে রোগ নিয়ে যেন কোনো দুশ্চিন্তা না করে। এই ব্যাপারে আমরা পরিবারের সবাই মিলে আমরা খেয়াল রাখবো এবং এই ব্যাপারে আমরা যত্নবান হব। তারপরে তাকে নিয়মিত ওষুধ খাওয়াতে হবে। রোগীর পোশাক পরিচ্ছদ আমরা জানলাম কীভাবে করতে হবে। তারপরে তার যে শারীরিক যে একটা যত্ন, যেমন গোসল করানো, হাত মুখ ধোয়ানো, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করানো, সব কিছু ব্যাপারে আমরা জানলাম যে কীভাবে তাদেরকে করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কখনোই রোগীর প্রতি বিরক্তি হব না এবং আমরা নিজেরা ধৈর্য হারিয়ে ফেলব না। আমরা ধৈর্য সহকারে সুন্দরভাবে আমরা রোগীর সেবা যত্ন আমরা করব। তো আমরা যে আলোচনাটা করলাম এতক্ষণ, তার প্রেক্ষিতে আমরা এখন একটু কিছু প্রশ্নের সঙ্গে আমরা একটু আলোচনা করি, কিছু প্রশ্ন নিয়ে। যেমন এখানে আছে যে কোনো প্রশ্নে যেটা বলা হচ্ছে যে 1 নম্বরে জাস্ট আমরা এতে যে আলোচনাটা করলাম তার প্রেক্ষিতে আমরা এই ছোটো এই প্রশ্নগুলো একটু আমরা আলোচনা করে নিই। হ্যাঁ, আমরা জানি প্রশ্নগুলো সম্বন্ধে। যেমন 1 নম্বরে আছে যে কোনো রোগীকে
আমাদের 1 নম্বরে দেখতে পাচ্ছ যে কোনো রোগীকে উপযুক্ত শুশ্রূষা দিতে কী ধরনের কক্ষের দরকার। প্রথমে আসছে কক্ষ, কারণ একটা রোগী কিন্তু বাইরে যখন অসুস্থ হবে বাইরে যাওয়াটা সে কিন্তু একটা কক্ষে বিছানায় শুয়ে বসে তাকে বেশিরভাগ সময় কাটাতে হবে। সেজন্য আমাদেরকে অবশ্যই কক্ষের দিকে খেয়াল রাখতে হবে যে তার কক্ষটা কেমন হবে, রোগীর কক্ষটায় আসলে যে কক্ষে রাখলে তার মন ভালো থাকবে, সে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবে, কোলাহল মুক্ত না, সেখানে যে কক্ষে সে নিজেকে আরাম বোধ করতে পারবে, ঠিকমতো যেন তার ঘুম হয়। কারণ যদি আমরা কোলাহলযুক্ত হইচই চিৎকার চেঁচামেচি হয় এরকম কক্ষ যদি তার জন্য, এবং সবসময় লোকজন আসা যাওয়া করছে এরকম কক্ষ যদি তার জন্য আমরা নির্বাচন করি তাহলে তার কিন্তু সে কিন্তু অনেক অসুবিধায় তাকে পড়তে হবে। এই জন্য করে আমরা চাচ্ছি যে আমরা খেয়াল করবো যে রোগীর কক্ষটা যেন নিরিবিলি কোলাহল মুক্ত হয় এবং আলো বাতাসের যেন ব্যবস্থা থাকে। তাহলে আমরা অবশ্যই যে রোগীর উপযুক্ত শুশ্রূষা দিতে হবে কী ধরনের কক্ষের দরকার, আমাদের অবশ্যই কোলাহলমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাসযুক্ত একটা কক্ষের দরকার। নাম্বার 2 বলা হচ্ছে যে সুস্থ স্বাভাবিক অবস্থায় আমাদের দেহের তাপমাত্রা কত। সুস্থ স্বাভাবিক অবস্থায় আমাদের দেহের তাপমাত্রা 94.8 ডিগ্রি ফারেনহাইট, 98 আমাদের সুস্থ স্বাভাবিক অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। আর ছোট শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের হয়তো তাপমাত্রা 94 ডিগ্রি বা তার চেয়ে কম থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা জানলাম সুস্থ স্বাভাবিক অবস্থায় 98.4 ডিগ্রি সেলসিয়াস আছে। এরপরে আমরা আসছি 3 নম্বর প্রশ্নে যে জ্বর মাপার জন্য কী ধরনের থার্মোমিটার প্রয়োজন। জ্বর মাপার জন্য অবশ্যই আমাদের ক্লিনিক্যাল থার্মোমিটার প্রয়োজন। এই থার্মোমিটারে 94 থেকে 108 ডিগ্রি পর্যন্ত দাগ কাটা থাকে। আর এখানে পালক থাকে, একটা বাল্ব থাকে, সেটা পালকপূর্ণ, যেটা আমরা শরীরের এই থার্মোমিটারটা আমরা শরীরের অর্থাৎ বগলের নিচে বা মুখে জিহ্বার নিচে রাখলে তাপমাত্রার সংস্পর্শে আসলে পালকটা কী হয়, অগ্রসর হয় উপরের দিকে উঠে, যেখানে উঠে যেখানে যে স্থির হবে সেই পর্যন্ত আমরা বুঝবো যে এই পর্যন্ত শরীরের তাপমাত্রা। আচ্ছা, নাম্বার 4 আসছে শুশ্রূষা অর্থ কী। আচ্ছা, শুশ্রূষা অর্থ হচ্ছে সেবা করা। আমরা রোগীকে কীভাবে সেবা করবো, গিয়ে আমরা কীভাবে সেবা যত্ন করবো, এটাই বোঝানো হচ্ছে যে সুন্দরভাবে সেবা করা। 5 নম্বর থার্মোমিটারের বাল্ব কোন পদার্থ দ্বারা পূর্ণ থাকে। থার্মোমিটারের বাল্ব পারদ দ্বারা পূর্ণ থাকে। আচ্ছা, এই পারদটা যখন দেহের তাপমাত্রার সংস্পর্শে আসলে পারদ কী হয়ে যায়, আয়তনে বেড়ে যায় এবং ক্রমশ উপরের দিকে অগ্রসর হয়। যেখানে উঠে পারদ স্থির হয়ে যায় সেটাই শরীরের তাপমাত্রা নির্দেশ করে। তাপমাত্রা দেখা হয়ে গেলে আমরা এটা রেকর্ড করে রাখবো ভালো চিকিৎসার জন্য বা ডাক্তার চিকিৎসককে একটা স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমরা অবশ্যই এদিকে তাপমাত্রাটা রেকর্ড করে রাখবো। 2 বছর বয়সী শিশু নারীর স্পন্দন মিনিটে কত। 2 বছর বয়সী একজন শিশু প্রতি মিনিটে নারীর স্পন্দন 100 থেকে 110 বার। এখানে আমরা কিন্তু 2 বছর বয়সে দিয়েছি, কিন্তু এখানে আমরা বিভিন্নটা জেনেছি যে সদ্যজাত শিশু যেমন বিভিন্ন বয়সে নারীর স্পন্দন মিনিটে কেমন হয়। যেমন একজন সদ্যজাত শিশু 130 থেকে 140 বার, 1 বছর বয়স্ক শিশু 110 থেকে 120 বার, 2 বছর বয়সী শিশু 100 থেকে 110 বার, 8 থেকে 14 বছরের কিশোর কিশোরী 80 থেকে 90 বার। আবার প্রাপ্তবয়স্ক মহিলা যারা আছে তাদের 65 থেকে 80 বার, আর প্রাপ্তবয়স্ক পুরুষের 60 থেকে 72 বার। আচ্ছা, কোন রোগে নারীর গতি বেড়ে যায়। জ্বরে নারীর গতি বেড়ে যায়। এছাড়াও আরও বিভিন্ন কারণ আছে, যেমন ব্যায়াম, রক্তক্ষরণ, স্নায়বিক আঘাত কিংবা হৃৎপিণ্ডের অস্বাভাবিকতায় নারীর গতি বেড়ে যায়। নাম্বার 8, রোগীর ব্যবহৃত পোশাক প্রতিদিন কী দিয়ে ধুতে হবে। রোগীর ব্যবহৃত পোশাক প্রতিদিন সাবান, গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে হবে। শুধু তার পোশাক না, সে যে বিছানা ব্যবহার করতেছে, বিছানার চাদর, বালিশের কভার, মশারি, তার গামছা, রুমাল, সে যে জিনিসগুলো ব্যবহার করছে এই জিনিসগুলো আমাদেরকে প্রতিদিনই গরম পানি দিয়ে সাবান গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে হবে। আর তার লেপ, তোষক, কাঁথা, এই বালিশ, এই জিনিসগুলো কী করতে হবে, মাঝে মাঝে
কড়া রোদ দিয়ে শুকাতে হবে। 9 নম্বর, রোগীর চাহিদা অনুযায়ী যে খাদ্য দেওয়া হয় তাকে কি বলে? আমরা জেনেছি যে রোগীর চাহিদা অনুযায়ী যে খাদ্য দেওয়া হয় তাকে বলা হচ্ছে পথ্য। এই পথ্য কিন্তু আবার বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হতে পারে। যেমন আমরা ছোট শিশু, বয়স্ক এদের জন্য অবশ্যই আমরা কম মশলাযুক্ত খাবার আমরা দেবো, যাতে এরা সহজে হজম করতে পারে। আবার রোগের ধরন অনুযায়ী কিন্তু আমাদেরকে পথ্য নির্বাচন করতে হবে। যেমন আমরা এখানে বলা হয়েছে, এর আগে আমরা বলেছি যে বেশি জ্বরে ভুগলে ক্যালোরি বহুল সহজপাচ্য খাবার বেশি দিতে হবে। আবার কোয়াশিয়কর রোগে প্রোটিন জাতীয় খাবার বেশি দিতে হবে। কিডনি রোগে আবার প্রোটিনের পরিমাণ কমাতে হবে। আবার ডায়াবেটিস রোগে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবার, সেই খাবারটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ঠিক তেমনি উচ্চ রক্তচাপে লবণ, হৃদরোগে চর্বিযুক্ত খাবারগুলো ক্ষতিকর, যার জন্য এগুলো আমরা অ্যাভয়েড করব। ডায়রিয়া বা তীব্র জ্বরে ডাবের পানি, শরবত, স্যালাইন এই জাতীয় খাবার আমরা দিতে পারি। তো এইভাবে আমরা রোগীর চাহিদা অনুযায়ী, রোগের ধরন অনুযায়ী, রোগীর বয়স অনুযায়ী আমরা ডাক্তারের সঙ্গে বা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে অবশ্যই তাদের নির্দেশ অনুযায়ী আমরা খাবার দেবো। আবার খেয়াল রাখতে হবে যে তাদের রুচির একটা ব্যাপার আছে। একই খাবার যদি আমি প্রতিদিন দিই তাহলে কিন্তু তাদের কি হবে, খাবারে একটা অনীহা ভাব বা একটা একঘেয়েমি ভাব চলে আসবে। এই জন্য আমরা একঘেয়েমি ভাব দূর করার জন্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে বা কথা বলে আমরা বিভিন্ন ধরনের খাবারের সমাগম ঘটাইতে পারি। আর যেন তার একঘেয়েমি দূর হয় এবং তার খাবারের যেন রুচিটা যেন ঠিক থাকে। আবার খেয়াল রাখতে হবে যে পথ্যটা যেন একদম যেন সহজপাচ্য এবং টাটকা হয়। আর খাবার আমরা বাসি করব না। রোগীর পথ্য আমরা চেষ্টা করব যে তাদেরকে গরম, খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা খাবার যেন দেওয়া না হয়। হালকা গরম খাবার তাদেরকে খাওয়ানোর চেষ্টা করব। আর একবারে বেশি খাবার তার চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সময় পরিবেশন করতে হবে। আছে একেবারে বেশি খাবার না দিয়ে ভারী খাবারটা আমরা যদি দিনে বিভিন্ন সময়ে ভাগ ভাগ করে নিয়ে তাকে আমরা বারে বারে যদি ভাগে ভাগে খাওয়াই, তাহলে জিনিসটা তাদের সহজে তারা খেয়ে সহজে তাদের হজম হবে। আবার খাওয়ার সময় খেয়াল রাখতে হবে যে রোগী কীভাবে আরাম করে খেতে পারে। যেমন সে শুয়ে অথবা বসে, বা যদি গুরুতর অসুস্থ হয় তাহলে তাকে অবশ্যই আমাদেরকে চামচ দিয়ে বা হাত দিয়ে যেভাবেই হোক শুশ্রূষাকারী তাকে তুলে খাওয়াবে, খাওয়ানোর মুখ হাত সব কিছু পরিষ্কার করে দেবে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আসতেছে আমরা নাম্বার 10, যে শারীরিক যত্নের মতো আর কোন ধরনের যত্ন নিলে রোগী দ্রুত আনন্দ লাভ করে। আমরা আগে বলেছি যে শুধুমাত্র শারীরিক যত্ন নিলে চলবে না, শারীরিক যত্নের পাশাপাশি আমাদেরকে অবশ্যই কী করতে হবে, মানসিকভাবেও যত্ন নিতে হবে। অর্থাৎ রোগীর মানসিকতার উপরও খেয়াল রাখতে হবে যে রোগী আসলে যেন ভেঙে না পড়ে, রোগ দেখে যেন সে ভয় না পায়, সে যেন দুশ্চিন্তা না করে, ধৈর্য হারা না হয়। এই জন্য করে আমাদেরকে অবশ্যই তার মানসিক দিকটাকেও খেয়াল রাখতে হবে যে শারীরিক যত্নের পাশাপাশি মানসিকভাবে যেন সে ভেঙে না পড়ে। সেই জন্য তাকে বিভিন্ন ধরনের বিনোদন, অর্থাৎ তার শখ অনুযায়ী একটি বিনোদনের ব্যবস্থা করতে হবে। তার পাশে যেন লোকজন সবসময় থাকে সে ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তাকে কখনো একা রাখা যাবে না, তার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না, তার সঙ্গে কখনো দুর্ব্যবহার করা যাবে না, বিরক্তি ভাব তাদের সামনে প্রকাশ করা যাবে না, তাদেরকে কখনোই অযত্নেও রাখা যাবে না। সময় মতো খাবার দিতে হবে, সময় মতো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তার মনটাকে সবসময় আমাদেরকে কী করতে হবে, প্রফুল্ল রাখতে হবে। এভাবে আমরা গৃহে আমাদের একজন রোগীর আমরা শুশ্রূষা করতে পারি। চিকিৎসার পাশাপাশি বাড়িতেই আমরা সেবা যত্ন করতে পারি। কারণ বাড়িতে আমরা বিভিন্ন সদস্য বাস করি, বিভিন্ন সদস্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রোগাক্রান্ত হতে পারে। আর রোগাক্রান্ত হলে স্বাভাবিকভাবেই যে কারো মন মানসিকতা অনেকটা কমে যায়, নষ্ট হয়ে যায়, অনেকটা ছোট হয়ে যায়, তারা ভয় পায়, দুশ্চিন্তা করে। তো এই জন্য করে আমাদেরকে অবশ্যই রোগীর সঙ্গে সবসময় ভালো আচরণ করতে হবে, কখনোই তাদের প্রতি বিরক্তির ভাব প্রকাশ করা যাবে না। তাদের মনে আমাদেরকে সবসময় কী করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে, তাদের সবসময় সাহস যোগাতে হবে তাদের, এবং আমরা নিজেরাও কখনো যেন ধৈর্য হারা না হই সে বিষয়ে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করব। এর পাশাপাশি আমরা
আমাদের অধ্যায়টা সুন্দর করে পড়ব, যাতে আমাদের কোনো কিছু বাদ না যায়। প্রতিটা লাইন আমরা সুন্দর করে পড়ব, মনোযোগের সহিত পড়ব এবং আমরা মনে রাখার চেষ্টা করবো। আর পাঠ্য বইটা আমরা অবশ্যই সুন্দর করে ভালো করে পড়ব, ঠিক আছে? আর এরকম আমরা এই প্রশ্নগুলো যেমন পড়লাম, এর সঙ্গে আমরা আমাদের যে বইয়ে আরও প্রশ্ন যা আছে বা পুরো অধ্যায়টা আমরা সুন্দর করে পড়ে আমরা চেষ্টা করব যেন আমাদের পাঠটা সুন্দর হয়। আর আমরা যেহেতু বাড়িতে এখন আমরা আছি, বাড়িতে সময় কাটাচ্ছি, তো এই সময়ে আমরা পরীক্ষার প্রস্তুতি নিব এবং আমরা সুন্দর করে পড়াশোনা করব, অযথা আমরা সময় নষ্ট করব না। আমরা মনোযোগের সহিত সুন্দরভাবে আমরা পড়াশোনা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আর অবশ্যই আমরা সৃষ্টিকর্তার কাছে আমরা চাইবো, দোয়া চাইবো যেন আমরা সবাই ভালো থাকতে পারি। ধন্যবাদ সবাইকে।